সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি বুরহানুদ্দিন বিজমাস্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অধ্যায় থেকে ময়মনসিংহ বোর্ড 2022 সালে আসা প্রশ্নটি সলিউশন করবো ইনশাআল্লাহ। সো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার নির্ণয় করো। কোন পদ্ধতি? ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে। তাহলে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার নির্ণয়ের সূত্র কি? অবচয়ের হার ইকুয়াল টু হচ্ছে 200 ডিভাইডেড বাই আয়ুষ্কাল। এটাই হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ধারণের জন্য অবচয়ের হার নির্ধারণের সূত্র। ওকে, দেন সো আমরা এটা লিখেছি, ঠিক আছে, কিন্তু আমাদের এখনও আয়ুষ্কাল কত এগুলো জানি না। সো আমাদের ইনফরমেশনগুলো একটু দরকার, সেজন্য আমরা উদ্দীপক করে ইনফরমেশনগুলো কালেক্ট করব। ওকে, 2017 সালের 1 মার্চ তারিখে শামীম অ্যান্ড কোম্পানি 1,80,000 টাকার একটি মেশিন ক্রয় করে। তাহলে মেশিনটি ক্রয় করে কত টাকা দিয়ে? 1,80,000 টাকা দিয়ে। কখন ক্রয় করে? 2017 সালের 1 মার্চ। সো আমরা লিখতে পারি, ইনফরমেশন যেহেতু অন্যান্য প্রশ্নের দরকার হবে সেই জন্য আমি এখানে লিখে রাখতেছি, মার্চ 1 তারিখে সম্পদের ক্রয় মূল্য 1,80,000। অ্যান্ড দেন বলা হচ্ছে মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর। সো আমরা লিখি n ইকুয়াল টু 10 বছর। এরপর বলা আছে ভগ্নাবশেষ মূল্য, অর্থাৎ 10 বছর শেষে মেশিনটি যে অকেজো হয়ে যাবে, ঠিক এই অকেজো অবস্থায় মেশিনটি থেকে বিক্রি করে 20,000 টাকা গেইন করা যাবে। এটা হচ্ছে মেশিনের ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা, যেটাকে আমরা বলি সেলভেজ ভ্যালু। সো সেলভেজ ভ্যালু হচ্ছে 20,000। অ্যান্ড দেন এরপর বলা আছে কি দেখেন, বলা হচ্ছে মেশিনটি আনয়ন বাবদ পরিবহন ব্যয় 30,000 টাকা, সংস্থাপন বাবদ ব্যয় হচ্ছে 70,000 টাকা। তার মানে এগুলো হচ্ছে মেশিনের সাথে প্রত্যক্ষ সম্পর্কিত ব্যয়, সেজন্য এগুলাকে বলা হয় আনুষঙ্গিক ব্যয়। মেশিনের আনুষঙ্গিক ব্যয়। তাহলে আনুষঙ্গিক ব্যয়টা আমরা ক্রয় মূল্যের সাথে প্লাস করেই কিন্তু আমরা কি বের করি? সম্পদের মোট মূল্য বের করি। তাহলে আনুষঙ্গিক ব্যয় হচ্ছে কত? 30,000 টাকা পরিবহন ব্যয় এবং সংস্থাপন ব্যয় হচ্ছে 40,000 টাকা, তার মানে 70,000 টাকা। তাহলে 70,000 টাকা, তাহলে ইকুয়াল টু 2,50,000 টাকা হচ্ছে মেশিনের মোট মূল্য। ওকে, দেন এরপরে বলা আছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। হিসাব বন্ধকাল হচ্ছে 31শে ডিসেম্বর। তার মানে প্রতি বছর 31শে ডিসেম্বর হিসাবকাল ক্লোজ করে প্রতিষ্ঠানটি। ওকে, এখন দেখেন আমাদেরকে অবচয়ের হার বের করতে বলেছে। সো আমরা অবচয়ের হার বের করতে পারবো 200 ডিভাইডেড বাই আয়ুষ্কাল। আর যদি সরলরৈখিক বলতো তাহলে 100 ডিভাইড বাই আয়ুষ্কাল করতাম। যেহেতু ক্রমহ্রাসমান বলেছে সেই জন্য আমরা 200 ডিভাইড বাই আয়ুষ্কাল করেছি। তাহলে 200 আয়ুষ্কাল কিন্তু অলরেডি আমরা আইডেন্টিফাই করেছি। আয়ুষ্কাল হচ্ছে 10। তাহলে 200কে 10 দ্বারা ভাগ করলে 20%। তাহলে আমাদেরকে অবচয়ের হার বের করতে বলেছে, আমরা অবচয়ের হার বের করেছি। দেন এরপরের প্রশ্ন আমরা যাব। এরপরের প্রশ্ন আমাদেরকে বলেছে 2017 ও 18 সালের জাবেদা দাখিলা দাও। তার মানে 2017 এবং 18 সালের জাবেদা যদি আমরা দিতে যাই, অবভিয়াসলি আমাদেরকে আগে কি বের করতে হবে? অবচয় বের করে নিতে হবে। সো আমরা 2017 সাল এবং 18 সালের অবচয়গুলো একটু বের করে নিই। তাহলে 2017 সাল অবচয় আমরা কখন বের করি? বছরের শেষ দিন, ডিসেম্বর 31 তারিখ। তাহলে অবচয় বের করার সূত্র কি? ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় বের করার সূত্র হচ্ছে বহিঃমূল্য ইনটু হার। ওকে, সো বহিঃমূল্য কিভাবে বের করে? সম্পদের মোট মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয়, যদি আমরা সম্পদের মোট মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিই তবে আমাদের কি বের হয়? বহিঃমূল্য বের হয়। আর হার কত বের করেছি আমরা? হার বের করেছিলাম 20%। ওকে, এখন সম্পদের মোট মূল্য আমরা কত বের করেছি আমরা একটু দেখি। আমরা বের করেছিলাম সম্পদের মোট মূল্য বের করেছিলাম 2,50,000 টাকা। সো আমরা লিখতে পারি সম্পদের মোট মূল্য হচ্ছে
2,50,000 টাকা মাইনাস পুঞ্জীভূত অপচয়। এখন দেখেন যে একটা সম্পদ যে বছর ক্রয় করা হয় ওই বছর কিন্তু সম্পদের জমাকৃত কোনো অপচয় থাকে না, অর্থাৎ পুঞ্জীভূত অপচয়ের ব্যালেন্স থাকে 0। সো পুঞ্জীভূত অপচয় হচ্ছে 0। তাহলে এক কথায় আমরা বলতে পারি যে বছর সম্পদ ক্রয় করা হয় ঠিক ওই বছর সম্পদের মোট মূল্য এবং বহিমূল্য সমান হয়। তার মানে ওই বছর কোনো কি থাকে না, পুঞ্জীভূত অপচয় থাকে না, যার ধরুন সম্পদের মোট মূল্য বা ক্রয় মূল্য ইকুয়াল টু কি হয়, সম্পদের বহিমূল্য হয়। ওকে, সো হার ইন্টু 20%। তাহলে আমরা যদি 2,50,000 টাকার 20% করি তাহলে আমাদের অবচয়ের পরিমাণ আসে 50,000 টাকা। ওকে, দেন আমরা 50,000 টাকা আসছে, এটা হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত। কিন্তু একটা ভালো ইনফরমেশন আছে, ইনফরমেশনটা হচ্ছে এই সম্পদটা কখন ক্রয় করা হয়েছে। দেখেন এই যে দেখেন 2017 সালের মার্চ 1, তার মানে সম্পদটা ব্যবহার হয়েছে কয় মাস। এই যে আমরা এখানে যে অবচয় বের করলাম 50,000 টাকা, এই 50,000 টাকা হচ্ছে এক বছরের অবচয়। কারণ মনে রাখবেন কোনো সংখ্যার সাথে যদি কোনো একটা পার্সেন্টেজকে গুণ করা হয় যে ফলাফলটা আসবে ওই ফলাফলটা 1 ইয়ার, এক বছরের জন্য। এখন এই সম্পদটা কিন্তু আমি এক বছর ব্যবহার করি নাই, তাহলে এক বছরের কি ক্ষয় হবে না। তাহলে ব্যবহার করেছি কখন থেকে, মার্চের 1 তারিখ থেকে। তাহলে ইউজ করি নাই কোন কোন মাস, জানুয়ারি ফেব্রুয়ারি ইউজ করি নাই, মার্চের 1 তারিখ থেকে ব্যবহার শুরু। তাহলে 12 মাসের মধ্যে ব্যবহার করি নাই কয় মাস, 2 মাস। ওকে, তাহলে আমরা অবচয় ব্যবহার করেছি 10 মাস, অবচয় হবে কয় মাসে, 10 মাস। তাহলে আমরা 50,000কে 12 দিয়ে কি দিব, ভাগ দিব, 10 দিয়ে গুণ দিব। ওকে, তাহলে আমাদের কি করবে 2017 সালের অবচয়ের পরিমাণ বের হয়ে আসবে। সো আমাদের অবচয়ের পরিমাণ কত হবে, 50,000 ডিভাইডেড বাই 12 ইন্টু 10। তাহলে আমাদের অবচয়ের পরিমাণ হচ্ছে 41,667। এটাই হচ্ছে অবচয়। ওকে, এরপরে দেখেন আমরা 2 বছরের 2017 এবং 18 সালের অবচয় বের করতে বলছে। সো আমরা 2018 সালের অবচয় বের করি। তাহলে 2018 সালের অবচয় আমরা কখন বের করব, ডিসেম্বরে 31 তারিখ। তাহলে অবচয় ইকুয়াল টু, এই সূত্রগুলো যখন আমরা এখানে লিখেছি সো এখানে আর লেখার দরকার নেই, আমরা সরাসরি মান বসাই দিব। ঠিক আছে, তাহলে সম্পদের মোট মূল্য হচ্ছে 2,50,000 টাকা মাইনাস। এখন দেখেন এই যে 2017 সালে যে অবচয়টা অবচয় হয়েছে ওই অবচয়টা কিন্তু পুঞ্জীভূত অবচয় ফান্ডে জমা রাখা হয়েছে। তার মানে পুঞ্জীভূত অবচয় ফান্ডের ব্যালেন্স হচ্ছে 41,667 ইন্টু অবচয় হার হচ্ছে 20%। ওকে, তাহলে আমাদের অবচয়ের পরিমাণ কত বের হয়, 2,50,000 মাইনাস 41,667 ইন্টু 20%। ওকে, তাহলে 41,667 টাকা আমাদের অবচয় বের হয়। সরি 20%, তাহলে 2,50,000 মাইনাস 41,667 ইকুয়াল ইন্টু 20%। তাহলে আমাদের আবার অবচয় বের হচ্ছে কত, 41,667 টাকা। ওকে, তাহলে আমাদের 2 বছরের অবচয় আমরা বের করেছি। আসলে অবচয় আমাদেরকে বের করতে বলে নাই, জাস্ট এটা আমরা নোট আকারে করবো। ওকে, কারণ আমাদেরকে জাবেদা করতে বলেছেন। দেখেন আমাদেরকে বলছে 17-18 সালে জাবেদা দাখিলা দাও। সো আমরা জাবেদা দেওয়ার সুবিধা হওয়ার জন্যই কিন্তু অবচয়গুলো বের করে নিয়েছি। আপনারা চাইলে এগুলো ক্যালকুলেটর করে নিতে পারবেন যারা ভালো পারেন। ঠিক আছে, দেন তাহলে আমরা জাবেদা দিই। এখন জাবেদা দিব কখন থেকে, 2017 সাল থেকে। তাহলে 2017 সালের জানুয়ারি 1 তারিখ একটা ঘটনা হয়েছে, সরি জানুয়ারি 1 তারিখ না, মার্চের 1 তারিখ, কারণ মেশিনটা মার্চের 1 তারিখ ক্রয় করা হয়েছে। এখানে বলা আছে দেখেন 2016 সালের 1 মার্চ তারিখে শামীম অ্যান্ড কোম্পানি লিমিটেড 8,80,000 টাকা একটি মেশিন ক্রয় করে, অর্থাৎ ওই মেশিনটার মোট মূল্য আমরা দেখেছি 2,50,000 টাকা। তাহলে শামীম অ্যান্ড কোম্পানি যদি 2,50,000 টাকা দামের একটা মেশিন ক্রয় করে, তাহলে মেশিনটি শামীম অ্যান্ড কোম্পানির কাছে এসেছে, তাহলে শামীম অ্যান্ড কোম্পানিতে
মেশিন বা সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তাহলে সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট। তাহলে মেশিন হিসাব কি হবে? ডেবিট। তাহলে মেশিন হিসাব ডেবিট 2,50,000 টাকা। এখন এই মেশিনের বিপরীতে কিন্তু শামীম অ্যান্ড কোম্পানিকে নগদে বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অর্থ প্রদান করতে হয়েছে। তাহলে নগদ যদি অর্থ প্রদান করে তাহলে নগদ সংরক্ষিত সম্পদ কিন্তু কি পেয়েছে? হ্রাস পেয়েছে। তাহলে সম্পদ হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে নগদান হিসাব কি হবে? ক্রেডিট। তাহলে নগদান হিসাব ক্রেডিট 2,50,000। ওকে, অ্যান্ড দেন মার্চ আমরা একটা সম্পদ ক্রয় করছি, সম্পদ ক্রয়ের জাবেদা শেষ। দেন 2017 সালে এসে কিন্তু আমরা আরেকটা কাজ করেছি। এই কাজটা হচ্ছে আমরা অবচয় ধার্য করেছি। দেখেন 2017 সালে এসে কিন্তু আমরা ওই সম্পদের উপর 41,667 টাকা কিন্তু অবচয় নির্ধারণ করেছি। তাহলে অবচয় হয়েছে মানে কি? সম্পদটা আমরা ইউজ করেছি বলে সম্পদটা ক্ষয় হয়েছে, অবচয় হয়েছে। তাহলে অবচয় কোম্পানির জন্য কি? খরচ। তাহলে খরচ কি কোম্পানির বাড়ছে নাকি কমছে? অবভিয়াসলি বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ। তাহলে অবচয় যদি বৃদ্ধি পায় তাহলে খরচ বৃদ্ধি পেয়েছে, খরচ বাড়লে কি হয়? ডেবিট হয়। তাহলে অবচয় হিসাব কি? ডেবিট 41,667 টাকা। ওকে, এখন একটা সম্পদ ক্রয়ের সাথে সাথে কোম্পানির কিন্তু একটা সেভিংস থাকে। ওই সেভিংসের নাম কি? যে ফান্ডে কোম্পানি প্রত্যেক বছরের অবচয়গুলোকে কি রাখে? জমা রাখে, অ্যাকুমুলেট করে রাখে। এটাকে বলা হয় অবচয় সঞ্চিতি হিসাব। এখন এই বছর অবচয় ধরার সাথে সাথে 41,667 টাকা কিন্তু এই ফান্ডে রেখেছে। এখন এই ফান্ডটা মূলত ক্রিয়েট করা হয়েছে সম্পদের বিপরীতে। কার বিপরীতে? এটা করেছে মেশিনের বিপরীতে। মেশিনের বিপরীতে। আমরা অনেকে হয়তো ভুল করে বলে থাকি এটা অবচয়ের বিপরীতে করেছে। না, এটা অবচয়ের বিপরীতে না, এটা হচ্ছে সম্পদের বিপরীতে করা হয়েছে। তাহলে সম্পদের বিপরীতে একটা হিসাব যেটা খোলা হয়েছে এটা হচ্ছে সম্পদের বিপরীত হিসাব, তার মানে বিপরীত সম্পত্তি হিসাব। তাহলে দেখেন এই ফান্ডে যখন 41,667 টাকা জমা দিয়েছি, সাথে সাথে এই ফান্ডে 41,667 টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাহলে সম্পদ যদি বাড়ে আমরা ডেবিট করি, এখন বিপরীত সম্পত্তি যদি বাড়ে তাহলে আমরা কি করব? ক্রেডিট করব। তাহলে অবচয় ধরার সাথে সাথে এই ফান্ডে টাকা বৃদ্ধি পেয়েছে, সেজন্য অবচয় সঞ্চিতি বৃদ্ধি পেয়েছে। তাহলে অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট, যেহেতু বিপরীত সম্পত্তি বৃদ্ধি পেয়েছে 41,667 টাকা। এবং দেখেন এই অবচয়টা ধরার পরেই কোম্পানি কি করছে? 31শে ডিসেম্বর কোম্পানির জন্য একটা কি তৈরি করেছে? আয় বিবরণী তৈরি করেছে। ওই আয় বিবরণীতে এই অবচয়কে কোম্পানি খরচ হিসাবে আয়ের বিপরীতে দেখিয়েছে। তাহলে আয়ের বিপরীতে যদি খরচ হিসাবে অবচয়কে দেখানো হয় তাহলে আয় বিবরণীতে আয়ের পরিমাণ কি বাড়ে নাকি কমে? কমে, কারণ আয় বিবরণী হচ্ছে আয়কে রিপ্রেজেন্ট করে। তাহলে ওই আয় বিবরণীতে যখন আমরা খরচ হিসেবে অবচয়কে লিখলাম তাহলে কোম্পানির আয়ের পরিমাণ কি হয়ে গেছে? কমে গেছে। তাহলে আয় বাড়লে ক্রেডিট করি, আয় কমলে কি করব? ডেবিট করব। তাহলে 31শে ডিসেম্বর, তাহলে আয় যেহেতু করে গেছে সেজন্য হচ্ছে আয় বিবরণী হিসাব, আয় বিবরণী হিসাব ডেবিট 41,667 টাকা। ওকে, দেন এখন আয়ের বিপরীতে তো আপনি খরচকে দেখিয়ে ফেলেছেন, অবচয়কে দিয়ে ফেলেছেন। তাহলে সেই অবচয়ের পরিমাণ কি আর আছে নাকি অবচয়ের অস্তিত্ব কি আর আছে নাকি অবচয়ের অস্তিত্ব বিলীন হয়ে গেছে? তার মানে অবচয় নামক খরচটা এখন কি হয়ে গেছে? কমে গেছে। কারণ অবচয় নামক খরচটাকে আপনি আপনার আয় থেকে কি করে দিয়েছেন? শেয়ার করে দিয়েছেন। ওকে, সেজন্য আপনার খরচ যখন বৃদ্ধি পেয়েছিল তখন আপনি ডেবিট করেছিলেন, এখন যখন খরচ হ্রাস পেয়েছে তখন কি করবেন? ক্রেডিট করবেন। তাহলে অবচয় হিসাব ক্রেডিট 41,667 টাকা। ওকে, ফাইন। দেন 2017 সাল শেষ। এরপর আমরা 2018 সালের জাবেদা দিব। এখন দেখেন 2018 সালে আমরা কি কোনো নতুন সম্পত্তি ক্রয় করেছিলাম? না। দেখেন 2018 সালে কিন্তু আমরা কোনো নতুন সম্পত্তি ক্রয় করি নাই। যদি করতাম তাহলে নতুন সম্পত্তি ক্রয়ের জাবেদা আমরা অবশ্যই দিতাম, যেহেতু করি নাই তাহলে আমাদেরকে দিতে হবে না। সো আমরা 2018 সালে গিয়ে কিন্তু আবার 41,667 টাকা অবচয় নির্ধারণ করেছি। তাহলে অবচয় হওয়ার সাথে সাথে কোম্পানি কি বেড়েছে? খরচ বৃদ্ধি পেয়েছে। তাহলে খরচ বাড়লে কি হয়? ডেবিট হয়। তাহলে অবচয় হিসাব
ডেবিট 41,667। ঠিক আছে, এই অবচয়গুলোকে আমরা আবার কোথায় জমা রাখবো? পুঞ্জীবিত অবচয় ফান্ডে। ঠিক আছে, এই ফান্ডে জমা রাখার সাথে সাথে প্রতিষ্ঠানের বিপরীত সম্পত্তি কী হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে বিপরীত সম্পত্তি বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট 41,667। এখন দেখেন কোম্পানি 2018 সালে 31শে ডিসেম্বর আয় বিবরণী করে নেই। ওই আয় বিবরণীতে এই অবচয়টাকে কী হিসাবে দেখানো হয়েছে? খরচ হিসাবে দেখানো হয়েছে। তাহলে খরচ হিসেবে যদি দেখায়, কোম্পানির আয়ের পরিমাণ কি বাড়ছে নাকি কমছে? অবভিয়াসলি কমেছে। তাহলে যদি আয় কমে তাহলে কি হবে? আয় বিবরণী হিসাব ডেবিট 41,667 টাকা। এখন দেখেন এই আয় বিবরণী থেকে অবচয়কে দেখানোর কারণে অবচয় নামক খরচটা কি হয়েছে? হ্রাস পেয়েছে। সো অবচয় হিসাব কি হবে? ক্রেডিট হবে 41,667 টাকা। তাহলে এটাও দিলাম কখন? ডিসেম্বরের 31 তারিখ। এখন দেখেন এখানে আমরা খরচকে ক্রেডিট করে আয়কে ডেবিট করে যে জাবেদাটা দিয়েছি, মূলত এটাকেই বলা হয় সমাপনী জাবেদা। এটাকে বলা হয় সমাপনী দাখিলা বা সমাপনী জাবেদা। যে জাবেদার মাধ্যমে কোম্পানির অস্থায়ী বা মুনাফা জাতীয় হিসাবসমূহকে কি করা হয়? বন্ধ করে দেওয়া হয়। সো এটাও হচ্ছে সমাপনী দাখিলা, এটাও হচ্ছে সমাপনী দাখিলা। আশা করি বুঝাতে পেরেছি। ওকে, দেন আমরা নেক্সট কোয়েশ্চেন আনসার দিব। নেক্সট কোয়েশ্চেন আমাদেরকে বলা হয়েছে মেশিন হিসাব ও অবচয় হিসাব প্রস্তুত করো 2 বছরের জন্য। সো আমরা একটা মেশিন হিসাব প্রস্তুত করব, একটা অবচয় হিসাব প্রস্তুত করব। দেখেন আমরা একটা মেশিন হিসাব প্রথমে প্রস্তুত করি। দেখেন আমরা মেশিন হিসাব প্রস্তুত একটা খতিয়ান করতেছি চলমান যে চোখে। এখন যে হিসাবটা তৈরি করব ওই হিসাবকে আমরা খুঁজে বের করব। ওকে, সো দেখেন প্রথম জাবেদা এখানে মেশিন হিসাব আছে কিনা দেখেন, আছে না? মেশিন হিসাব কি এসে আছে? ডেবিটে। তাহলে টাকা কোথায় বসবে? ডেবিট কলামে বসবে। ওকে, কত টাকা? 2,50,000। কিন্তু খতিয়ানে আমরা সবসময় যে হিসাব করি ঠিক তার বিপরীত হিসাবটাকে বসাই। তাহলে এখানে ডেবিটের বিপরীত ক্রেডিট, ক্রেডিটে কি আছে? নগদান হিসাব। তাহলে আমরা কাকে বসাবো? নগদান হিসাবকে। তাহলে আমরা লিখতে পারি মার্চ 1, 2017। তাহলে নগদান হিসাব। ঠিক আছে, তাহলে ডেবিটে ছিল 2,50,000, আমরা ডেবিটে লিখলাম 2,50,000। ওকে, অ্যান্ড দেন আমরা আর মেশিন হিসাব আছে কিনা দেখি। দেখেন তো এখানে কোনো মেশিন হিসাব আছে কিনা? নাই। এখানে আছে? নাই। এখানে আছে? নাই। এখানেও নাই। তার মানে মেশিন হিসাব আর আসবে না। কিন্তু আমাকে খতিয়ান তৈরি করতে বলছে কয় বছর? 2 বছর। তার মানে 2018-16 আমাকে খতিয়ানটা দেখাতে হবে। এখন 2018 সালে আমরা এখানে কিছু লিখতে হবে না, কারণ নতুন করে সম্পত্তি ইনক্লুড বা এক্সক্লুড করলে, বিক্রয় করলে বা ক্রয় করলে আমরা নতুন করে দেখাতাম। কিন্তু যেহেতু আগেরটাই আছে, আর চলমান জেড ছকে মনে রাখবেন সবসময় আপ টু ডেট ব্যালেন্স, আপনাকে যুগ বিয়োগ করে ব্যালেন্সটা আনতে হবে না। এটা O2 ব্যালেন্সটা কি হয়ে যাবে? সৃষ্টি হয়ে যায়। দেখেন O2 ব্যালেন্স সৃষ্টি হয়ে গেছে। কোম্পানির এই চলমান জেড ছক খতিয়ান দেখে বোঝা যাচ্ছে কোম্পানির 2,50,000 টাকার কি আছে? অ্যাসেট আছে। সো এটা কোনো ক্রমে আর কিছু করতে হবে না। ওকে, তাহলে মেশিন হিসাব প্রস্তুত শেষ, শুধু বছরটা এভাবে লিখে দিবেন। ওকে, দেন আমরা অবচয় হিসাব প্রস্তুত করি একটা। তাহলে ডেবিট ক্রেডিট ব্যালেন্স, ডেবিট ক্রেডিট। ওকে, আমরা এখন অবচয় হিসাব নির্ণয় করব। ওকে, এখন দেখেন অবচয় হিসাব নির্ণয় করতে গেলে আমরা এখানে দেখি একটু করে। দেখেন তো এখানে প্রথম জাবেদায়, দেখেন প্রথম জাবেদায় কোনো অবচয় হিসাব আছে? নাই। তাহলে না থাকলে ওটা বাদ। এখানে দেখেন তো অবচয় হিসাব আছে কিনা? আছে। এখন দেখেন এখানে অবচয় হিসাব কিসে আছে? ডেবিটে। তার মানে টাকা কোথায় বসবে? ডেবিটে 41,667। কিন্তু অবচয় হিসাব যেহেতু করতেছি ঠিক তার বিপরীত হিসাবকে বসাতে হবে। তার বিপরীত হিসাব কি? অবচয় সঞ্চিতি হিসাব। তাহলে আমরা বসাই, এটা হচ্ছে 2017 ডিসেম্বর
31, তাহলে অবচয় সঞ্চিতি হিসাব, যেহেতু ডেবিট আছে ডেবিটে বসাবো 41,667, ওকে। অ্যান্ড দেন এরপর হচ্ছে আমরা এরপরে ঝাঁপেতে যাই। এরপরে ঝাঁপেতে দেখেন তো এখানে আছে কিনা, দেখেন এখানে আছে কিনা, এখানে অবচয় হিসাব এই যে আছে, তাহলে অবচয় হিসাব কিসে আছে, ক্রেডিটে আছে। সো আমরা টাকাটা কিসে বসাবো, ক্রেডিটে বসাবো। তবে অবচয় হিসাবের বিপরীত হিসাব কি হিসাব, আয় বিবরণী হিসাব। সো আমরা এখন লিখবো কাকে, আয় বিবরণী হিসাবকে। তাহলে আমরা কাকে লিখবো, দেখেন আমরা আবার 31শে ডিসেম্বর আয় বিবরণী হিসাবকে লিখবো, আয় বিবরণী হিসাব। তাই এখন অবচয়টা কিসে ছিল, ক্রেডিটে ছিল, তাহলে ক্রেডিটে টাকা বসালাম। তাহলে দেখেন ব্যালেন্সটা হচ্ছে ডেবিটে, বসালাম টাকা ক্রেডিটে। দেখেন এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এভাবে হিসাব করব। তাহলে দেখেন এটা মাইনাস, এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়। 41,667 থেকে 41,667 যদি বিয়োগ করি তাহলে ব্যালেন্স কি, জিরো, ওকে। দেন 2017 শেষ। দেন এরপর আমরা 2018 সালে আসি। তাহলে দেখেন এখানে অবচয় আছে, অবচয় হচ্ছে ডেবিট আছে, ডেবিটে টাকা বসাবো, এর বিপরীত হিসাবটা অবচয় সঞ্চিতি হিসাব। তাহলে এটা হচ্ছে 2018 ডিসেম্বর 31, তাহলে অবচয় সঞ্চিতি হিসাব 41,667, 41,667। ব্যালেন্স যেহেতু জিরো সেজন্য ওই সেম অ্যামাউন্টে আসছে, ওকে। দেন এখানেও অবচয় হিসাব আছে, দেখেন এই যে অবচয় হিসাব। তাহলে অবচয় হিসাব কিসে আছে, ক্রেডিটে আছে। সো আমরা টাকাটা কিসে লিখবো, ক্রেডিটে লিখবো, কিন্তু এর বিপরীত হিসাব কি, আয় বিবরণী হিসাব। তাহলে আমরা লিখতে পারি ডিসেম্বর 31 আয় বিবরণী হিসাব, ঠিক আছে। ক্রেডিটে আছে, ক্রেডিটে লিখবো। তাহলে 41,667 থেকে 41,667 যদি মাইনাস করি তাহলে কি থাকে, জিরো থাকে, ওকে। আশা করি সবাই বুঝেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।